এবং আমাদের সার্টিফিকেট লেভেলে যে কয়টা সাবজেক্ট আছে তার মধ্যে ভেরি ইজিয়েস্ট সাবজেক্ট হচ্ছে বিজনেস ল। সুতরাং আই হোপ আপনারা যারা ক্লাস করতেছেন তারা গরম গরম যদি পরীক্ষায় অ্যাটেন্ড করে ফেলেন, আমার বিশ্বাস যে আপনারা অনেক বেশি সাকসেসফুল হবে যদি পড়াশোনাটার ট্রেন্ডটা আমরা কন্টিনিউ রাখতে পারি। ক্লাসের সাথে সাথে একটু যদি আমরা পড়াশোনাটা চালু রাখি তাহলে খুব সহজেই আমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবো। পরীক্ষাটা অ্যাপিয়ার করা এত বেশি কঠিন কাজ হবে না। এনিওয়ে অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আমরা 34 পার্টিসিপেন্ট দেখছি। গতদিন পর্যন্ত আমরা কোথায় এসে আমরা পজ নিয়েছিলাম, আমরা শেষ করেছিলাম কোথায়? কেউ কি আমাকে একটু মনে করায় দিবেন? স্যার 51 রেগুলেশন। রেগুলেশন 51। জি স্যার। হ্যাঁ, এটা আমরা ওই মিটিং এর এজেন্ডা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা শিডিউলটা আলোচনা হয়ে গেছে না, তাই না? শিডিউল 1 তো আমাদের আলোচনা হয়েছে। আমরা যখন মিটিংটা নিয়ে আলোচনা করছিলাম তখন মিটিং এর এজেন্ডা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক তাই? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার ম্যানেজিং ডিরেক্টর যখন স্যার চেঞ্জ হয় ওটা কি স্যার আমাদের এজিএম এ বা স্যার মাইনরস থেকে স্যার এটা মেনশন করতে হয়? হ্যাঁ, মাইনরসে মেনশন করতে হয়। এটা বোর্ড অফ ডিরেক্টরস এর রিপোর্টে থাকে, উল্লেখ করা থাকে যে ম্যানেজিং ডাইরেক্টর চেঞ্জ হয়েছে। যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় বা পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে এজিএম এটা অটোমেটিক্যালি বোর্ড অফ ডাইরেক্টরস রিপোর্ট পাস হওয়ার মাধ্যমে এটা ইনক্লুশন হয়ে যায়। আর পাবলিক লিস্টেড কোম্পানি বা পাবলিকলি ট্রেডেড যে কোম্পানিগুলো আছে সেখানে ম্যানেজিং ডাইরেক্টর যখন চেঞ্জ হয় তখন সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জানাতে হয়, যাতে তারা এটা ওয়েবসাইটে দিয়ে তাদের যে সমস্ত ওয়েবসাইট প্লাস ডিএসসি স্কিম, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেকর্ড যেখানে রাখা হয় সেই সব জায়গাগুলোতে তারা এটা রেকর্ড করে রাখে। কিন্তু নরমালি প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্ড পাবলিক লিমিটেড কোম্পানিতে এটার প্রয়োজন হয় না। এটা বোর্ড অফ ডাইরেক্টরস রিপোর্টে অটোমেটিক্যালি ম্যানেজিং ডাইরেক্টর চেঞ্জ হয়েছে এটা অ্যাপ্রুভড হয়ে যায়। স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার মূলত এটা কি আমাদেরকে এজেন্ডাতে উল্লেখ করতে হবে? না, এজেন্ডায় উল্লেখ করতে হয় না। এটা এজিএম এর এজেন্ডায় এটা উল্লেখ করার সুযোগই নাই, বিকজ এজিএম এর এজেন্ডা 4টা ফিক্সড। মেম্বার্স মিটিং এর যে এজেন্ডা সেখানে এজেন্ডাটা ফিক্সড। 4টা এজেন্ডা, ওই 4টা এজেন্ডাই শুধু আলোচনা হয়। স্যার শুধু মাইনরসে উল্লেখ করতে হবে? জি জি, এটা মাইনরসে উল্লেখ করা হয় এবং এটা বোর্ড অফ ডাইরেক্টরসরা যখন রিপোর্টটা তৈরি করে সেই রিপোর্টের মধ্যে তারা এক জায়গায় উল্লেখ করে যে এই বছর ওই সময়ে আমাদের পুরানো ম্যানেজিং ডিরেক্টর চলে গেছে, নতুন ম্যানেজিং ডিরেক্টর আমরা অ্যাপয়েন্ট করেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, এটা আলাদা করে এজেন্ডা হওয়ার সুযোগ নাই, কারণ এজিএম এর এজেন্ডা ফিক্সড। স্যার স্যার এটা কোন রেগুলেশনে আছে বা সেকশন স্যার এটা? এটা হচ্ছে আপনার রেগুলেশন 51 এ আমরা যখন এই এজেন্ডাটা পড়েছি যে কয়টা এজেন্ডা থাকবে সেখানে কিন্তু আমরা ভালো মতো দেখেছি 4টা এজেন্ডা থাকবে। সেটা আমরা বলেছি যে সেখানে কি কি থাকবে, বোর্ড অফ ডাইরেক্টরস এর রিপোর্ট আর অডিট রিপোর্ট অ্যাপ্রুভাল হবে, ডিভিডেন্ড অ্যাপ্রুভাল হবে, ডাইরেক্টরদের রোটেশন যেটা আছে সেটা অ্যাপ্রুভাল হবে, আর হলো অডিটরস অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের রেমুনারেশন ফিক্সড হয়। এছাড়া আরো 2টা জিনিস এই গত 26শে নভেম্বর 2020-এ যে অ্যামেন্ডমেন্ট আসছে সেই অ্যামেন্ডমেন্টের 2টা জিনিস উল্লেখ করেছে যে এজিএম এর এজেন্ডা হবে বোনাস শেয়ার ডিক্লারেশন এবং অ্যাপ্রুভ, এটাও এজিএম এর এজেন্ডা হবে। এগুলো এটা ইজিএম করা লাগবে না, এজিএম এর মধ্যেই এটা হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু কোম্পানি আইনটা পড়ছি সুতরাং রেগুলেশন 51টাই আমাদের কাছে এখানে কম্পালসারি, যে এটা দিয়েই আমাদের আলটিমেটলি যে 4টা এজেন্ডা আছে ওই 4টা এজেন্ডাই থাকবে, আর বাকি যে সমস্ত এজেন্ডা আছে সেই এজেন্ডা গুলো ইজিএম এর অন্তর্ভুক্ত, ইজিএম এর এজেন্ডা। এবার কি কনফিউশনটা কেটেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার।
কারণ 51-এ স্পেসিফিক্যালি বলা আছে যে এই 4টা ছাড়া বাকি সব হচ্ছে ইজিএম এর এজেন্ডা। স্যার রেগুলেশন 51 নাকি? জি, রেগুলেশন 51-এ বলা আছে যে কোন কোন এজেন্ডা গুলো এজিএম এ বা মেম্বার্স মিটিং এ আলোচনা হবে। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনাদের দিক থেকে আর কোনো প্রশ্ন আছে? নাই। আর কোনো কোশ্চেন নাই স্যার। হ্যাঁ, সেটাই আমরা ডিভিডেন্ড অ্যাপ্রুভাল তো আমরা বললাম যে এগুলি হচ্ছে এজিএম এর এজেন্ডা। এর মধ্যে বোনাস শেয়ারটা যদিও আলাদাভাবে বলেছে, আলটিমেটলি বোনাস শেয়ারটা তো না, স্টক ডিভিডেন্ডটা বোনাস শেয়ার, তাই না? এটা তো আমরা জানি, তাই না? বোনাস শেয়ারটা হচ্ছে অ্যাপ্রুভালের জন্য ইজিএম লাগবে না, এটা এজিএমই অ্যাপ্রুভাল হয়ে যায়। আজকে আপনাদেরকে শুরুতেই আপনাদেরকে এইটা পাঠিয়েছিলাম 26 নভেম্বর যে অ্যামেন্ডমেন্টটা আসছিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা, এটা কি আপনাদেরকে পাঠিয়েছিলাম? স্যার আমাদেরকে একটা পাঠিয়েছিলেন মনে হয়। জি, একটা পাঠিয়েছিলাম। সেই ক্ষেত্রে সেটাতে কতগুলি জিনিস আছে, একটু আপনাদের সাথে মিনিমাম জিনিসগুলো আলোচনা করে দিই, আশা করি এটা আপনাদের উপকারে আসবে। সেটা হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের একটা সেকশন ইনসার্ট হয়েছে, সেটা 11 ক। গতদিন বলছিলাম, মনে আছে? 11 ক এটা নতুন করে ইনসার্ট হয়েছে। সেটাতে বলেছিলাম যে পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটার নামের শেষে লিমিটেড থাকবে, পাবলিক লিমিটেড কোম্পানি হলে পিএলসি থাকবে, 1 পারসন কোম্পানির জন্য ওপিসি থাকবে। এটুকু কি আমাদের কনফিউশন আছে কোনো? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। 1 পারসন কোম্পানি ওপিসি যেটাকে আমরা বলছি, সেটা কোন সেকশনের মাধ্যমে ইনসার্ট হয়েছে? সেটা হচ্ছে সেকশন 2 ক ক। এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, অ্যামেন্ডমেন্টটা দেখেছেন কিনা আপনারা? আপনাদেরকে 26 নভেম্বরের যে অ্যামেন্ডমেন্টটা পাঠিয়েছিলাম সেটা দেখেছেন কিনা? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার পুরোটা দেখে নেই। আচ্ছা, জি স্যার শুনতে পাচ্ছি, ওকে, পুরোটা দেখে নেই স্যার। আচ্ছা। দেখেছিলাম স্যার। এখানে 1 পারসন কোম্পানি ওপিসি সেকশন 2 এ খ খ দুইটা খ দিয়ে ওখানে ডেফিনেশনটা দিয়েছে। ডেফিনেশনটা দিতে গিয়ে ওখানে বলেছে যে আমি যেভাবে বলছি, আপনাদের যদি সম্ভব হয়, হাতের কাছে যদি আপনাদের খাতা কলম থাকে, আপনারা মেহেরবানি করে একটু নোট নিয়ে নেবেন, তাহলে এটা আপনাদের উপকারে আসবে। নাম্বার 1, শেয়ার হোল্ডার ওপিসি 1 পারসন কোম্পানি সেকশন 2 খ খ, এটাতে শেয়ার হোল্ডার only one natural person will be shareholder কে হবেন? only one natural person। তার মানে বোঝা গেল যে ওপিসি তে ন্যাচারাল পারসন ছাড়া আর কেউ শেয়ার হোল্ডার হতে পারছে না। যে আমরা যেটা পাই যে একটা কোম্পানি আরেকটা কোম্পানি শেয়ার হোল্ড করতে পারে, ওপিসির ক্ষেত্রে সেই সুযোগটা নাই। কারণ শেয়ার হোল্ডারের যে ডেফিনিশন বলেছে সেখানে একদম স্পেসিফিক্যালি বলেছে যে only one person will be the shareholder। নেক্সট, সেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ ওপিসি। এটার জন্য সেকশন 392 ক, 392 ক, এই 392 ক আমরা মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস, নরমালি যে কোম্পানিগুলো আলোচনা করেছি আমরা বলেছি সেকশন
6 এ মেমোরেন্ডামের আলোচনা করেছি এবং সেকশন 17 এন্ড 18 মিলে আমরা আর্টিকেলস এর আলোচনা করেছি, রাইট? Yes, sir. ইয়েস। ওপিসির ক্ষেত্রে এমওএ এন্ড এওএ এটার জন্য 392 ক এখানে তারা বলেছে যে 1% কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এর জন্য তারা দুইটা শিডিউল উল্লেখ করেছে, একটা হচ্ছে শিডিউল 9 ক আর একটা হচ্ছে শিডিউল 9 খ। তাহলে এখানে 1% কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলসটা কিরকম হবে আন্ডার সেকশন 392 ক, এবং এটার মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এর যে চেহারাটা ফরম্যাটটা সেটা হচ্ছে 9 ক এবং 9 খ তে উল্লেখ করা আছে। ক্লিয়ার? নেক্সট, স্যার আবার শিওর বলুন। সরি, স্যার আবার sure. Memorandum of Articles and Memorandum and Articles of OPC under section 392 ক এটার জন্য দুইটা ফরম্যাট দেওয়া আছে, দুইটা ফরম্যাট দেওয়া হয়েছে। সেই ফরম্যাট দুইটা হচ্ছে শিডিউল 9 ক এন্ড শিডিউল 9 খ। ক্লিয়ার? জি স্যার। ইনকর্পোরেশন আন্ডার সেকশন 392 খ। ইনকর্পোরেশন, আমরা ইনকর্পোরেশন কোথায় পড়েছি? ইনকর্পোরেশন পড়েছি সেকশন 25 এ। কোম্পানি ইনকর্পোরেশন কিভাবে হবে, রাইট? মনে আছে আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছিলাম যে ইনকর্পোরেশন সার্টিফিকেট ইজ দ্য কনক্লুসিভনেস অফ কমপ্লায়েন্সেস। মনে আছে এই শব্দগুলো? Incorporation certificate is the conclusiveness certificate of compliances. আমরা কি এই কথাটা মনে আছে আমাদের? সেকশন 25 যখন আলোচনা করেছিলাম তখন এটা আলোচনা করেছিলাম, মনে পড়ছে আপনাদের? জি স্যার। Incorporation under section 392 ক, only one company can be incorporated by a natural person. মানে একজন পারসন একটা ওপিসি রেজিস্ট্রেশন করতে পারবে। Incorporation under section 392 ক, only one company can be incorporated by a natural person. আর ওপিসির বেলায় একটা কথা বলা আছে যে ওপিসিতে একজন নমিনির নাম উল্লেখ করা থাকবে উইথ হিজ রিটেন কনসেন্ট। একজন নমিনির নাম উল্লেখ করা থাকবে উইথ হিজ রিটেন কনসেন্ট। Name of the nominee and written consent of the nominee incorporated in the memorandum. OPC তে একজন নমিনির নাম উল্লেখ করা থাকে উইথ হিজ রিটেন কনসেন্ট, সেখানে মেমোরেন্ডামে সেটা ইনকর্পোরেটেড থাকে যে কে এই কোম্পানি যিনি এই কোম্পানিটা খুললেন তার নমিনি কে হবে এবং উনি যে নমিনি হলেন সেটার রিটেন কনসেন্টটা মেমোরেন্ডামের সাথে উল্লেখ করা থাকে। নমিনি হবেন যিনি ওপিসির শেয়ার হোল্ডার, তিনি যদি মারা যান, যদি তিনি ইনক্যাপাসিটিতে ভোগেন অথবা উনি যদি আনসাউন্ড মাইন্ড হন, তাহলে নমিনি উইল বি দ্য শেয়ার হোল্ডার। Nominee will be the shareholder if the shareholder death, incapacity or unsound mind. যদি শেয়ারহোল্ডার ওপিসি কোম্পানির শেয়ারহোল্ডার যদি ডেথ হয়, ইনক্যাপাসিটিতে ভোগেন অথবা আনসাউন্ড হন, সেক্ষেত্রে নমিনি উইল বি দ্য শেয়ারহোল্ডার। ক্লিয়ার? শেয়ার ক্যাপিটাল অফ দ্য ওপিসি, শেয়ার ক্যাপিটাল অফ ওপিসি আন্ডার সেকশন 392 গ, গরুর গ, মিনিমাম 25 লাখ টাকা এবং ম্যাক্সিমাম হতে পারবে 5 crore টাকা। শেয়ার ক্যাপিটাল অফ ওপিসি আন্ডার সেকশন 392 গ, মিনিমাম হইতে হবে 25 লাখ এন্ড ম্যাক্সিমাম হইতে পারবে 5 crore। স্যার বুঝতে পারিনি, আরেকবার বলুন ওয়ান স্যার। পার্সন কোম্পানি share capital of one person company under section 392 go, minimum paid up capital will be taka 25 lakh
এবং ম্যাক্সিমাম 5 crore। ক্লিয়ার? এখানে কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা বলেছে যে প্রিসিডিং 1 ইয়ারে টার্নওভার মিনিমাম 1 crore ম্যাক্সিমাম 50 crore, এটা কনসিডারে আসবে যখন ওপিসি রেজিস্ট্রেশন হবে। আরেকটা জিনিস হচ্ছে একটা ওপিসি রেজিস্টার্ড হওয়ার পরে যদি তারা সেটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে চায়, সেই ক্ষেত্রে তারা কনভার্ট করতে পারবে। Incorporation process of the OPC under section 392 ঘ, সেটা হচ্ছে একদম প্রাইভেট লিমিটেড কোম্পানি ইনকর্পোরেশনের জন্য যে যে ফর্মালিটিস মেনটেন করতে হয়, যেভাবে ফর্মালিটিস মেনটেন করতে হয়, সেই ফর্মালিটিস গুলো মেনটেন করতে হবে। একটা কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য একদম প্রাইমারি থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা আলোচনা করেছিলাম। আপনাদের কি মনে আছে? নেম ক্লিয়ারেন্স থেকে এবং রেজিস্ট্রেশন ইনকর্পোরেশন সার্টিফিকেট পাওয়া পর্যন্ত, এটা কি মনে আছে আপনাদের? জি স্যার, মোটামুটি। জি। ডিরেক্টর হবেন আন্ডার সেকশন 392 ও, যেহেতু 1% কোম্পানিতে একজনই শেয়ার হোল্ডার, ডাইরেক্টর কজন হবেন? একজন। ইয়েস, বিকজ এটা একদম কমন সেন্সের ব্যাপার যে যেখানে শেয়ার হোল্ডারই একজন, সেখানে ডাইরেক্টর একজনের বেশি কোথা থেকে আসবে, রাইট? So director under section 392 only one shareholder will be the director, যেহেতু 1% কোম্পানি একদম ইনহেরেন্ট শেয়ার হোল্ডার হচ্ছেন একজন। 1% কোম্পানি মানে একজনে কোম্পানি করতে পারবে, কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবে। যেহেতু শেয়ার হোল্ডারই একজন, সো ডাইরেক্টর উইল বি ওয়ান। আমরা মিটিং এর ব্যাপারে আলোচনা করেছিলাম, বোর্ড মিটিং, এটা সেকশন 96 এ আমরা যখন আলোচনা করেছি তখন বোর্ড মিটিং নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা 96 এর এর সাথে আপনার বোর্ড মিটিং এর সাথে আপনার বোর্ড মিটিং এর কোরাম নিয়েও আলোচনা করেছি, মনে আছে? বলেছিলাম যে বোর্ড অফ ডাইরেক্টর যদি 3 জনের কম হয় তাহলে সবাই মিলে হচ্ছে কোরাম, আর যদি 3 জনের বেশি হয় তাহলে 3 জন হচ্ছে কোরাম। এই কথাটা কি আমাদের মনে আছে? Yes sir. Yes sir. বোর্ড অফ ডাইরেক্টরস এর জন্য আমরা যখন 96 আলোচনা করেছিলাম তখন আমরা এটা আলোচনা করেছি। এবং আমরা এই 96 আলোচনা করার সময় রেগুলেশন 89 এর রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম যে বোর্ড অফ ডাইরেক্টরস এর সংখ্যা হবে 3 জনের বেশি হলে, 3 জনের কম হলে 3 জনই ডাইরেক্টর, ওনারা কোরাম, আর 3 জনের বেশি হলে 3 জন হচ্ছে কোরাম। এই হচ্ছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস। আর এখানে যেহেতু বোর্ড অফ ডাইরেক্টরস একজন, তাহলে তার মিটিং এর প্রক্রিয়াটা কি হবে? এইটার জন্য 392 চ সাবসেকশন চ তে ওনারা একটা গাইডলাইন দিয়েছে যে মিটিং। ও আরেকটা জিনিস বলেছিলাম 96 এ, সেটা হচ্ছে যে বোর্ড অফ ডাইরেক্টরসরা 3 মাস অন্তর অন্তর মিটিং করবেন, বছরে কমপক্ষে 4টা মিটিং করবেন, মনে আছে আমাদের? জি। আর এই 1% কোম্পানি যদি হয় সেই ক্ষেত্রে মিনিমাম 1 বোর্ড মিটিং ইন ক্যালেন্ডার ইয়ার। একটা ক্যালেন্ডার ইয়ারে বোর্ড অফ ডাইরেক্টরস মানে বোর্ড অফ ডাইরেক্টরস মিন্স উনি একটা বোর্ড মিটিং করবেন এবং সেটা রেকর্ড রাখবেন যে নিয়ে অফিসিয়ালি একটা বোর্ড মিটিং করেছেন। কমপক্ষে একটা বোর্ড মিটিং একটা ক্যালেন্ডার ইয়ারে একটা বোর্ড মিটিং করবেন। চেঞ্জেস অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস আন্ডার সেকশন চ, দুইটা চ, এটা আমরা চেঞ্জেস অফ মেমোরেন্ডাম, এটা আমরা সেকশন 12 যখন আলোচনা করেছি তখন আমরা বিস্তারিত আলোচনা করেছি যে একটা কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সেটার মেমোরেন্ডাম চেঞ্জ করার জন্য প্রক্রিয়া কি। সেই প্রক্রিয়াটাতে আমরা বলেছিলাম যে একটা স্পেশাল রেজুলেশন লাগবে, কোর্টের অ্যাপ্রুভাল লাগবে, দেন আপনি মেমোরেন্ডামটা চেঞ্জ করতে পারবেন। মনে পড়ছে সেকশন 12? ওপিসির মেমোরেন্ডাম এবং আর্টিকেল চেঞ্জ করাও আপনার একদম অ্যাজ ইট ইজ 12 এ যেভাবে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী ওপিসির মেমোরেন্ডামও চেঞ্জ করা যাবে।
শেয়ার ট্রান্সফার অফ শেয়ার ট্রান্সফার শেয়ার ট্রান্সফার সরি শেয়ার ট্রান্সফার বলছিলাম শেয়ার ট্রান্সফার 392 এটা হলো বর্গাজ্য হোল শেয়ার ক্যান বি ট্রান্সফার টু অ্যানাদার ন্যাচারাল পারসন কোন একটা ওপিসি কোম্পানি যদি পার্শিয়ালি শেয়ার ট্রান্সফার করে এটা কি ওপিসি থাকবে? ধরুন এর কাছে 25 লাখ টাকা শেয়ার আছে, এ মনে করলো যে আমি আরেকজন শেয়ার হোল্ডারের কাছে 10 লাখ টাকা শেয়ার ট্রান্সফার করব, আমি 15 লাখ টাকা শেয়ার রাখবো, এই রকমের যদি কন্ডিশন দাঁড়ায় সেই ক্ষেত্রে এটা কি ওপিসি থাকবে? নো স্যার। নো নো। মাত্র একজন কেন রিপ্লাই দিলেন? এটা একদম কমন সেন্সের ব্যাপার। ওপিসি মানে ওয়ান পারসন কোম্পানি, যখনই উনি পার্শিয়াল শেয়ার ট্রান্সফার করবে দিস উইল নট বি নো মোর ওয়ান পারসন কোম্পানি। ক্লিয়ার? জি স্যার। সুতরাং পার্শিয়ালি শেয়ার ট্রান্সফার করার সুযোগ নাই, এটা একটু মাথায় নিয়ে নেন, কারণ এগুলো ছোটখাটো বিষয় এবং এক্স্যাক্টলি যেভাবে আমি আপনাদেরকে কথাগুলো বলছি এইভাবেই কিন্তু আপনাদের এমসিকিউ আসবে। হোল শেয়ার ট্রান্সফার করলে এটা ট্রান্সফার করতে পারবে। আমরা প্রথমেই বলেছিলাম যে শেয়ার হোল্ডার হবে কে? ওয়ান পারসন কোম্পানি শেয়ার হোল্ডার হবে অনলি ওয়ান ন্যাচারাল পারসন। সুতরাং যদি ওয়ান পারসন কোম্পানি শেয়ার ট্রান্সফার করার কোনো প্রয়োজন হয় বা করতে চায় তাহলে অ্যানাদার ন্যাচারাল পারসনের কাছে হোল শেয়ার ক্যান বি ট্রান্সফার্ড, এবং সেই ট্রান্সফারের ক্ষেত্রে সেকশন 38 অর্থাৎ শেয়ার ট্রান্সফারের যে রুলস বিধিমালা দেওয়া আছে সেকশন 38 এ দ্যাট 38 ইজ অ্যাপ্লিকেবল। কথাটা কি ক্লিয়ার হলো কিনা স্যার? জি স্যার, ক্লিয়ার। জি। ব্যালেন্স শিট নিয়ে আমরা এখনো পর্যন্ত কোম্পানি আইনের ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করি নাই, কারণ এটা এখনো অনেক পিছনের দিকে। কিন্তু এইটুকু আমরা জেনে রাখি যে ব্যালেন্স শিট হচ্ছে সারা বছরের সমস্ত ট্রানজেকশন, একটা কোম্পানি সারা বছরের সমস্ত ট্রানজেকশনের একটা চিত্র কিন্তু এখানে করা হয়, সাবমিট করা হয় স্টেক হোল্ডার শেয়ার হোল্ডারদের কাছে, ঠিক কিনা? আফটার অডিট, রাইট? Yes, sir. এট ব্যালেন্স শিট 392 ঝতে বলছে ব্যালেন্স শিট শুড বি সাবমিটেড টু দ্য রেজিস্ট্রার উইদিন 180 ডেজ অফ এন্ডিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নরমালি কোম্পানির ক্ষেত্রে 190 সেকশন 190 সেখানে বলা আছে যে ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এটা টু বি সাবমিটেড টু দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ after within 30 days from the completion of AGM completion হয়ে যাওয়ার পর 30 days এর মধ্যে আমরা এই কি বলি প্রায় সময় কথাটা মানে পপুলারলি আমরা একটা শব্দ ব্যবহার করি, আমরা বলি আরজেসি রিটার্ন। এই শব্দটা কে শুনেছেন? কেউ কি শুনেছেন এরই মধ্যে? জি স্যার, শুনেছি। এই আরজেসি রিটার্নটা আমরা সাবমিট করে থাকি আন্ডার সেকশন 190 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। Balance sheet and profit and loss account to be submitted within 30 days from the completion of AGM under section 190। এটা হচ্ছে অন্যান্য কোম্পানির বেলায় এই আইনটা প্রযোজ্য, কোন আইনটা? 190। আর এইটার বেলায় ওপিসির বেলায় এখানে এজিএম এর কথা না, এজিএম এর করার সুযোগ নাই, যেহেতু একজনই শেয়ার হোল্ডার, একজনই ডাইরেক্টর। এখানে এজিএম এর কথা না বলে এইটার বেলায় বলেছে যে ব্যালেন্স শিট শুড বি সাবমিটেড টু দ্য রেজিস্ট্রার উইদিন 180 ডেজ অফ এন্ডিং অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবার 180 ডেজ এর মধ্যে রেজিস্ট্রারের কাছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু বি সাবমিটেড। এই কথাটা কি ক্লিয়ার হলো কিনা আপনাদের কাছে? অন্যান্য কোম্পানির বেলায় আমি Sir, আরেকবার explain করলে। রিপিট করছি, দুইটা জিনিস পাশাপাশি শুনে রাখুন। একটা হচ্ছে আমরা আরজেসি রিটার্ন বলে যেটাকে জানি, আপনার ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমরা সাবমিট করি আন্ডার সেকশন 190। এইটার আইনের বিধান হচ্ছে, আইনের প্রভিশন হচ্ছে লাইক দিস, যে আফটার AGM within 30 days from the AGM we have to submit to the registrar the balance sheet and profit and loss account। এই কথাটুকু ক্লিয়ার? স্যার।
আমরা এখানে কিভাবে সাবমিট করলাম একটু ক্লিয়ার করি চিত্রটা। ওইখানে হচ্ছে এজিএম হলো, এজিএম এ ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হলো। আফটার অ্যাপ্রুভাল, আফটার ফিনিশিং দ্য কমপ্লিশন দ্য এজিএম, then within 30 days we are submitting the balance sheet and profit and loss account to the registrar. Clear? জি স্যার। For OPC there is a separate circumstances বা provision যেটাই আমরা বলি, সেটা হচ্ছে balance sheet should be submitted to the registrar within 180 days of ending the financial year. দুইটার মধ্যে কি পার্থক্য দাঁড়ালো? জি স্যার। Is there any differences? ইয়েস স্যার। Yes. 190 তে আমরা বলছি balance sheet and profit and accounts to be submitted within 130 days from the AGM অথবা completion of the AGM. আর ওপিসির বেলায় বলা হচ্ছে যে balance sheet should be submitted to the registrar within 180 days of the ending of the financial year. কথাটা কি ক্লিয়ার হলো স্যার? জি স্যার। স্যার এখানে জি, এই জায়গাগুলোতে জি সরি কি বলছিলেন যেন কেউ? স্যার এই ওপিসি তে দুইটা ডিফারেন্ট মানে পাইছি আমি, যেটা কিনা স্যার একটা হলো ফাইনান্সিয়াল ইয়ার শেষে সাবমিট করতে হবে, আর হলো 180 দিনের মধ্যে। আর যেটা কিনা নরমাল কোম্পানির ক্ষেত্রে স্যার এজিএম কমপ্লিট হওয়ার 30 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এক্স্যাক্টলি, কথা কি ঠিক আছে স্যার? ভেরি গুড, একদম অ্যাবসলিউটলি ইউ আর রাইট। এই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে। এইটাকে এই দুইটাকে একসাথে লেস দিয়ে আপনাদেরকে কিন্তু একটা এমসিকিউ করে দিবে স্যার। এই আজকে ওপিসি নিয়ে যে আলোচনাগুলো করছি, এখান থেকে যদি আপনারা 5টা এমসিকিউ পেয়ে যান, আপনাদের ভাগ্যটা সুপ্রসন্ন বলতে হবে। এবং আজকে যে আলোচনাগুলি করছি এখান থেকে কমপক্ষে 2টা এমসিকিউ পাবেন। যদি স্যাররা একটু কনসাস হয় তাহলে 5টাও দিয়ে দিতে পারে। তাইলে কি আমরা 5 নম্বর পাবো আজকের আলোচনা থেকে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। একজন বলেছে, তাইলে তো আর এত কষ্ট করে স্যার এতগুলো কথা বলে তো কোনো লাভ হলো না। স্যার 2 জন 3 জন স্যার কি খুব তাড়াতাড়ি বলছি কথাগুলো? ইনশাআল্লাহ স্যার। ভেরি গুড, ইনশাআল্লাহ। আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে এই যে শেয়ারিং করছি আমরা, এগুলো শেয়ারিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন এন্ড টু বি সাকসেসফুল। ক্লিয়ার অর নট? Yes, sir. আগে আমাদের সার্টিফিকেটটা অর্জন করতে হবে, এরপরে এগুলিকে আমরা অ্যাপ্লিকেশন করব ফর আওয়ার ওয়ার্কিং, আমাদের বাস্তবিক লাইফে, ঠিক কি না? জি স্যার। Yes, sir. জি, আচ্ছা, ব্যালেন্স শিট সাবমিট হয়ে গেল। নেক্সট হচ্ছে অথেন্টিকেশন অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। এইটার জন্য নরমালি অথেন্টিকেশন অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট সেটা হচ্ছে সিম্পল 189, সেকশন 189 অথেন্টিকেশন অফ ব্যালেন্স শিট। এইটাতে 189 এ প্রভিশন দেওয়া আছে। ব্যাংকিং কোম্পানি হলে অথেন্টিকেশন করবে 3 জন ডাইরেক্টর, তার মধ্যে একজন ম্যানেজিং ডিরেক্টর হবেন। আদার কোম্পানির বেলায় কি করবেন? কমপক্ষে ন্যূনতম বা মিনিমাম 2 জন ডিরেক্টর ফাইনান্সিয়াল স্টেটমেন্ট সার্টিফাই করবেন, অথেন্টিকেশন করবেন। কথাটা কি ক্লিয়ার হলো কিনা? ইফ ইট ইজ এ ব্যাংকিং কোম্পানি, 3 জন ডাইরেক্টর অথেন্টিকেশন করবেন। কথা ক্লিয়ার? সেকশন 189 অথেন্টিকেশন অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। যদি ব্যাংকিং কোম্পানি হয় তাহলে 3 জন ডাইরেক্টর অথেন্টিকেটেড করবেন। আদার কোম্পানির বেলায় প্রযোজ্য হচ্ছে 2 জন ডাইরেক্টর, এর মধ্যে একজন ম্যানেজিং ডাইরেক্টর। এই দুইটা কথা কি ক্লিয়ার হলাম কিনা আমরা? স্যার লাস্ট কি বললেন বুঝি নাই। ওকে, নেক্সট আবার বলছি, অথেন্টিকেশন অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট যেই নামই আমরা বলি, সেটা হচ্ছে ব্যাংকিং কোম্পানির জন্য অথেন্টিকেশন হচ্ছে 3 জন ডাইরেক্টর। কয়জন? 3 জন স্যার। 3 জন ডাইরেক্টর। 3 জন স্যার। ব্যালেন্স শিট অথেন্টিকেশন করা মানে কি? আমরা যারা এখন অডিটে যাচ্ছি
এই জায়গাটা শিখে রাখি, কারণ আপনি কোম্পানি ল দিয়ে যখন অডিট করতে কিছু কিছু বিষয় আছে আমরা ওভারলুক করি, কিন্তু আমাদের কিন্তু জায়গা আছে অ্যাড্রেস করার, ইভেন কোয়ালিফাই করার। যেমন ধরুন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু বি অথেন্টিকেটেড, আমি যখন সেকশন 189 আমার যখন জানা থাকবে, তখন আমি কি করব, আমার কাছে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা উপস্থাপিত হবে তখন আমি স্বাভাবিকভাবেই বলবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেন। তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিলে নরমালি আমাদের প্র্যাকটিসটা হচ্ছে বাংলাদেশে ড্রাফট অ্যাকাউন্টসটা দেয়, ড্রাফট অ্যাকাউন্টসটা দিলে দেন আমরা ওইটার উপরে কাজ করি, ফাইনাল হয়, তারপরে আমরা অডিটের আগে আমরা সই করে অডিটররা সই করে পাঠাইয়া দেই, তারপরে ডাইরেক্টররা সই করে ওইটা মিটিং এ উপস্থাপন করে। নরমাল প্র্যাকটিস কি এইটা হওয়ার কথা কিনা? নো, নরমাল প্র্যাকটিস হওয়ার কথা সেটা হচ্ছে অডিটরের কাছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা উপস্থাপন করার আগে অবশ্যই বোর্ড অফ ডাইরেক্টরস বোর্ড মিটিং করে, তারপরে কি করবে, বোর্ড মিটিং করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আগে অ্যাপ্রুভ করে অথেন্টিকেশন করে দেন অডিটরের কাছে দিবে অডিট করার জন্য। সেকশন 189 সাবসেকশন 3, সেকশন 189 সাবসেকশন 3 ওইখানে বলা আছে যে অডিটরের কাছে পূর্বে। তার মানে কি বোঝা গেল, আপনার যে বোর্ড মিটিং এ অ্যাপ্রুভাল হবে, ডাইরেক্টররা যেদিন সই করবে, অডিটর কি তার আগে সই করবে না তার পরে? পরে স্যার। পরে স্যার, অডিটর কবে সই করবে? ডাইরেক্টর সিগনেচার করার পর। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স কথাটার মিনিং হলো এরকম, আগে পরে আমরা যেভাবেই আমরা বোঝার চেষ্টা করি না কেন, এটার সারবস্তু হচ্ছে এই যে ডাইরেক্টররা আপনাকে যে অথেন্টিকেটেড যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিয়েছে, দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইউ হ্যাভ সার্টিফাইড বা আফটার ইউর প্রপার ভেরিফিকেশন, দ্যাট ইজ কল্ড স্ট্যাটুটরি অডিট, রাইট? Yes, sir. We are giving certification. Right, sir. We are giving certification regarding the financial statement. এটা আমাদের স্ট্যাটুটরি অডিট, রাইট স্যার? Yes, sir. আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে সার্টিফিকেশন দিচ্ছি, that financial statement must be authenticated by the director before auditor start his audit. কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে স্যার আমাদের? নো স্যার, নো, হচ্ছে না। এনিওয়ে, এটা হচ্ছে না, এটা আমাদের গোপনে কথা, বাট আমরা কোনো না কোনো ভাবে ডেট গুলোকে এমন ভাবে সিনক্রোনাইজ করি যাতে করে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যে অডিটররা আসলে অথেন্টিকেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি অডিট করে সার্টিফিকেশনটা করেছে, ঠিক কিনা স্যার? এটা আমাদের Yes, sir. গোপন বিষয়, এটা আমরা কাউকে শেয়ার না করলাম, আমাদের এই দুর্বলতাটুকু কাউকে না জানালাম। কিন্তু আইন বলছে 189 সাবসেকশন 3 ক্লিয়ারলি বলা আছে গাইডলাইন। There is a guideline means provision is যে before submitting to the auditor the financial statement to be authenticated by the directors for banking company. 3 directors must authenticated the financial statement. Other companies, 2 directors, one is managing director, তারা কি করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অথেন্টিকেটেড করবে। At the time of authentication, if the 2 directors or for banking company, if 3 directors are not present in Bangladesh, then what happen? তাহলে ওই যে requisite director means ব্যাংকিং কোম্পানির জন্য 3 জন, নন ব্যাংকিং কোম্পানির জন্য, আদার কোম্পানির জন্য 2 জন। মনে করুন একজন ডাইরেক্টর সই করলো, আরেকজন ডাইরেক্টর সই করে নাই, তিনি আউটসাইড বাংলাদেশ, তাহলে ওই যে জায়গাটাতে সই হলো না, এটা কেন সই হলো না সেটা অবশ্যই রিপোর্টের সাথে একটা ক্লারিফিকেশন থাকতে হবে যে ডিউ টু সাম আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, অথবা আমাদের একজন ডিরেক্টর বিদেশ গিয়েছেন, যাওয়ার পরে কোভিড এর কারণে ফ্লাইট বন্ধ, উনি আসতে পারেন নাই, সুতরাং উনি সিগনেচার করতে পারেননি। কথাটা কি বুঝা গেল স্যার? Yes, Yes, sir. sir. তাইলে আমরা 189 এ 3টা কথা বলেছি, আমি কি একটু সাম আপ করতে পারি পুনরায়? Yes, sir. এক নাম্বার সেটা হচ্ছে অথেন্টিকেটেড অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যে অথেন্টিকেশন অফ ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অথেন্টিকেশন অফ ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আমি যদিও বারবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলছি, বাট আমাদের আইনটা যেহেতু পুরানো আইন, সেই জন্য ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কথাটা এখনো লেখা আছে, যেহেতু আইনটা 1994 সালের পরে আর চেঞ্জ হয় নাই, যদিও 26শে নভেম্বর 2020 একটা অ্যামেন্ডমেন্ট এসেছে, বাট সব সেকশনে অ্যামেন্ডমেন্ট আসে নাই, কিছু ইনক্লুশন হয়েছে, 1-2টা ইনসারশন হয়েছে, আর বাকি সবগুলো হচ্ছে নতুন সেকশন। সুতরাং এই পুরনো সেকশন গুলো সম্পর্কে কোনো চেঞ্জ আসে নাই, যে কারণে এখন পর্যন্ত
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা যদিও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে অভ্যস্ত, তাই না স্যার? সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে আমরা বলি, কি বলি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, চেঞ্জেস ইন ইকুইটিজ এন্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। এই চারটা সাথে এক্সপ্লেনেটরি নোটস, এই পাঁচটা জিনিসকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট বা কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি, ঠিক কিনা স্যার? জি স্যার। এইটা কোম্পানি লয়ের বেলায় এখন পর্যন্ত, কোম্পানি লয়ের বেলায় যখন আমরা লিখবো, তখন আমরা যখন 189 নিয়ে কথা বলবো, তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শব্দটা ব্যবহার করবো না। কিন্তু আমি বারবার কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটা ব্যবহার করছি, বাট শব্দটা হবে অথেন্টিকেশন অফ ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কথাটা কি ক্লিয়ার স্যার? How to be authenticated? Authenticated first. If it is a banking company, minimum 3 director will authenticate the balance sheet and profit and loss account. Other company, 2 directors. এখানে যদিও ম্যানেজিং এজেন্ট, ম্যানেজার অর সেক্রেটারি এই শব্দটা উল্লেখ করা আছে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি, এটাকে বলে রিয়ালিস্টিকলি, এটাকে যদি আপনি চিন্তা করেন এটা সম্ভব নয়। বিকজ 189 একটা কথা বলা আছে যে অন বিহাফ অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস balance sheet and profit and accounts to be authenticated. যখন on behalf of the board of directors, it should be board of directors. আমার কথাটা কি ক্লিয়ার স্যার? আরেকবার রিপিট করবেন প্লিজ। on behalf of the board of directors, আমি 189(3) যখন বলছিলাম তখন বলছিলাম যে before giving to the auditor authentication of balance sheet and profit and loss account means অডিটরের কাছে দেওয়ার আগে it should be authenticated. এটুকু কি আমরা ক্লিয়ার হলাম স্যার? জি স্যার। জি স্যার। এটুকু কি ক্লিয়ার? জি জি। নেক্সট হচ্ছে আমার ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অবশ্যই অথেন্টিকেটেড হইতে হবে। এটা কি আমরা ক্লিয়ার? জি স্যার। থার্ড হচ্ছে এটা ব্যাংকিং কোম্পানি হলে 3 জন ডাইরেক্টর এটা অথেন্টিকেটেড করবেন, আর আদার কোম্পানির বেলা 2 জন ডাইরেক্টর অথেন্টিকেটেড করবেন। এটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এইটুকু ক্লিয়ার হলে এবার আমরা এটার সাথে ট্যাগ করছি ওপিসি। ওপিসির বেলায় বলা হচ্ছে স্যার আমার একটা মিসিং আছে স্যার। Sure. স্যার একটা কথা বলছিলেন যে যদি একজন ডিরেক্টর, ওইটা বলছিলাম, হ্যাঁ ওইটা প্রভিসুর কথা বলছিলাম যে কোনো কারণে যদি ডিরেক্টর একজন উপস্থিত থাকেন, আরেকজন যদি দেশের বাইরে থাকেন, তাহলে একজনে অথেন্টিকেশন করলেই হবে, আর আরেকজন কেন নাই তার একটা ব্যাখ্যা দিতে হবে। এবার কি ক্লিয়ার? জি স্যার। স্যার এই ব্যাখ্যাটা কে দেবেন? এই ব্যাখ্যাটা কি ওই যে ডিরেক্টর সিগনেচার করতেছেন উনি দিবেন? যিনি সই করছেন তিনি লিখে দিবেন যে আমি এটা অথেন্টিকেশন করলাম, আমার আরেকজন ডাইরেক্টর বিদেশে গিয়েছেন, প্লেন চলে না, এই জন্য উনি আসতে পারেন নাই, এই জন্য আমি একা সই করেছি, এটুকুই এনাফ। অথেন্টিকেশন অফ এফএস বাই দা অনলি শেয়ার হোল্ডার অফ ডাইরেক্টর, এটা বলার অপেক্ষা রাখে না। ওপিসি কোম্পানিতে আমরা বারবার একটা কথা এমফাসাইজ করছি, সেটা হচ্ছে ওপিসি মানি হচ্ছে 1% কোম্পানি। যেহেতু এটা 1% কোম্পানি, অথেন্টিকেশন কয়জনে করবে? একজনেই করবে। একজনই করবে, স্যার। একজনই করবে। নেক্সট হচ্ছে অডিট আন্ডার সেকশন 392, এটা হচ্ছে ইও অডিট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর, বলুন। স্যার আপনি যে বললেন স্যার যে ম্যানেজিং ডিরেক্টর এবং স্যার কোম্পানি সেক্রেটারি স্যার লতে বলা আছে ওরা সিগনেচার করবে। ম্যানেজিং ডিরেক্টর নয়, শব্দটা বলেছি ম্যানেজিং এজেন্ট। ম্যানেজিং এজেন্ট কমা তারপর হচ্ছে ম্যানেজার অর সেক্রেটারি, ইফ এনি। যদি কোনো কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং এজেন্ট থাকে, আমরা এখনো পর্যন্ত 116 মানে 116 সেকশনটা আলোচনা করি নাই, এবং আমরা পারতপক্ষে এটা আলোচনা করব না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ম্যানেজিং এজেন্টের কোনো অ্যাপ্লিকেশন নাই। আছে কি কোনো কোম্পানিতে শুনেছেন যে ম্যানেজিং এজেন্টের মাধ্যমে কোম্পানি চলে? ডাইরেক্টররা নিজেরাই তো কোম্পানি চালাইয়া পারছে না, সেখানে আবার ম্যানেজিং এজেন্টকে দিবে? ম্যানেজিং ডাইরেক্টরকেই পাওয়ার দেয় না। ম্যানেজিং এজেন্ট মানে থার্ড পার্টির মাধ্যমে কোম্পানি পরিচালনা করা। ম্যানেজিং এজেন্ট এমন একটা পার্টিকে ছেড়ে দিবে যে তুমি সমস্ত কোম্পানির দায় দায়িত্ব বহন করবা, এবং তুমি কোম্পানিটার লাভ ক্ষতি দেখবা, তুমি মাসে মাসে কিছু স্যালারি পাবা, এবং কোম্পানির প্রফিট থেকে একটা সার্টেন পার্সেন্টেজ তুমি পাবা। এরকমের কন্ডিশনে যদি কোনো থার্ড পার্টির হাতে কোনো কোম্পানি ছেড়ে দেওয়া হয়, এই যে প্রভিশনটা, এই প্রভিশনটা হচ্ছে ম্যানেজিং এজেন্ট। কথাটা কি ক্লিয়ার হলো স্যার? জি স্যার। হ্যাঁ, এরকমের ব্যবস্থা বাংলাদেশে নাই। যেহেতু বাংলাদেশে নাই, এই জন্য ম্যানেজিং এজেন্টটা নিয়ে অনেক বেশি জোরে সোরে আমরা আলোচনা করি না। এমনিও আপনাদের কোম্পানির যে একটা যে পরিমাণ আপনাদেরকে পড়ানো হয়, এটা 50-এর
আউট অফ 50 অনলি 20 মার্কসের জন্য আমরা যতটুকু আলোচনা করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইট ইজ টু মাচ ফর ইউ। কিন্তু তারপরেও যেহেতু আইনটা বলা আছে যে প্রিভিউ দা ফাইনাল কোম্পানিজ অ্যাক্ট, এখন আলটিমেটলি ওই পুরোটাই আলোচনা করতে হয়। বাট আমি টেকনিক্যালি এটা আলোচনা করি না, এবং এখন পর্যন্ত ম্যানেজিং এজেন্ট নিয়ে তেমন প্রশ্ন পরীক্ষায় আসে নাই। কিন্তু যেহেতু এখানে এই আইনে এটার রেফারেন্সটা আছে, এই জন্য আপনাদেরকে একটু শোনায় রাখলাম। যদি ইনশাল্লাহ প্রফেশনাল লেভেলে এটা নিয়ে কিঞ্চিত আলোচনা আমরা করে থাকি। ম্যানেজিং এজেন্ট ক্লিয়ার? জি স্যার। ম্যানেজিং এজেন্ট যদি থাকে কোনো কোম্পানিতে, সেই ক্ষেত্রে ম্যানেজিং এজেন্টের একটা স্বাক্ষর থাকার প্রভিশন আছে, বাট ইট ইজ নট ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি হচ্ছে ডিরেক্টরের স্বাক্ষর। ম্যান্ডাটরি কার স্বাক্ষর? ডিরেক্টরের স্বাক্ষর। তাইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিরেক্টরের অথেন্টিকেটেড। জি, কিছু বলছিলেন? অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আন্ডার সেকশন 392 ইও, এটা নিয়ে কি বলছিলাম? অডিট অন্যান্য কোম্পানি সেকশন 210 210 দিয়ে অডিটর অ্যাপয়েন্টমেন্ট হয় এবং তার রেমুনারেশন ফিক্সড হয়। এই কোম্পানির ওপিসির বেলায়ও 210 অ্যাপ্লিকেবল, 210 is applicable, 210 section 210 is applicable for audit of the OPC. এখানে তো আশা করি কোনো কনফিউশন থাকার সুযোগ নাই, যেহেতু এখানে কোনো ক্লামজিনেস নাই। ওকে, এরপরে বলছে লোন টেকেন এন্ড রিপেমেন্ট। লোন টেকেন এন্ড রিপেমেন্ট, লোন মিন্স ব্যাংকের থেকে লোন নেওয়া, থার্ড পার্টি লোন করা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়া ইত্যাদি ইত্যাদি। এই যে লোন নেওয়ার যে সিস্টেম, এটা অন্যান্য কোম্পানির বেলায় যেই সেকশন গুলো দিয়ে এটা অপারেটেড হয়, ঠিক সেম সেকশন দিয়ে ওপিসির বেলায়ও অপারেটেড হবে। সেটা অপারেটেড হওয়ার জন্য 159 to 175 এই সেকশন গুলো অ্যাপ্লিকেবল আছে। এই সেকশন গুলো আমরা এখন শুধু এইটুকু জেনে রাখি, এটা নিয়ে মাথার মধ্যে কোন রকমের চাপ নেবেন না, শুধু এইটুকু আমরা পড়ে রাখবো। লোন টেকেন এন্ড রিপেমেন্ট, এটা 392 ট। এটা এটার জন্য প্রভিশন কি, এটার জন্য গাইডলাইন কি? এটার জন্য প্রভিশন হচ্ছে 159 to 175, এটা অ্যাপ্লিকেবল। আদার কোম্পানির বেলায়ও এই সেকশনগুলি অ্যাপ্লিকেবল, ওপিসির বেলায়ও এই সেকশনগুলো অ্যাপ্লিকেবল। ভলেন্টারি উইন্ডিং আপ, 392 ঠ। ভলেন্টারি উইন্ডিং আপের বেলায় আমরা যদিও এখনো আলোচনায় আসি নাই, এমনি নরমালি আমরা অ্যাকাউন্টিং করতে গিয়ে ডিজুলেশন, উইন্ডিং আপ এই সমস্ত শব্দগুলোর সাথে পরিচিত হয়েছে তো, তাই না স্যার? নাকি আমাদের পরিচয় আছে না এই শব্দগুলোর সাথে? আমরা তো এইটুকু সহজ ভাষায় বুঝি যে ডিজুলেশন বা উইন্ডিং আপ মানে হচ্ছে একটা কোম্পানি বন্ধ করে দেওয়া, ঠিক কিনা স্যার? নরমালি কোম্পানিগুলো বন্ধ করার জন্য যেই প্রক্রিয়া অ্যাপ্লিকেবল বা যেই সেকশন, কোম্পানি অ্যাক্টের যে সেকশন 234 ইজ অ্যাপ্লিকেবল, ঠিক ওপিসির বেলায়ও 234 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 ইজ অ্যাপ্লিকেবল। কথাটা কি ক্লিয়ার হলো কিনা স্যার? জি স্যার। জি, উইন্ডিং আপের জন্য নরমালি একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড হোক আর পাবলিক লিমিটেড হোক, যেই কোম্পানি উইন্ডিং আপের জন্য 234 অ্যাপ্লিকেবল, ঠিক তেমনি ওপিসির বেলায়ও 234 অ্যাপ্লিকেবল। সব কোম্পানির ক্ষেত্রে তো তাহলে 234 অ্যাপ্লিকেবল। এক্স্যাক্টলি, সব কোম্পানির বেলায়, অর্থাৎ ওপিসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি, তিনটা কোম্পানির জন্যই 234 ইজ অ্যাপ্লিকেবল। এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি, এখন কি ওপিসি সম্পর্কে আমরা কিছু জানলাম? জি স্যার। স্যার জি জি, কেউ কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন, বলুন। কোনো প্রশ্ন আছে? আর যে ঠিক যেভাবে বলেছি আশা করি আপনারা লিখেছেন কি? একজন দুজন একটু বলে স্যারকে একটু আশ্বস্ত করেন। জি স্যার লিখেছি। স্যার লিখেছি স্যার। Very good. স্যার অ্যাকচুয়ালি আপনার মানে আমরা কথা বললে স্যার লিখতে একটু মানে ইয়া হয়, ওই জন্য স্যার একটু কম কথা বলি, কিন্তু স্যার লিখতেছি স্যার। থ্যাংক ইউ। কেন বলছি, যেহেতু আপনাদের পরীক্ষাটা এমসিকিউ টাইপ হবে, আমি একটু ভীত। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট বি ডিসহার্টেন্ড অথবা ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আমি এই কথাটা এই জন্য বলছি, ধরুন লেখা হলে আপনি ধরেন 10টা কথা লিখেছেন, কোনো একটা কথার ফাঁক দিয়ে আপনাকে কিন্তু আমি 2টা নাম্বার 1টা নাম্বার দেওয়ার সুযোগ তৈরি হতেও পারে, ঠিক কিনা স্যার? ওয়ান্স ইট ইজ
এমসিকিউ আপনি যদি 70টা লেখেন তাহলে 1 নাম্বার পাবেন, যদি 70টা না লিখেন তাইলে 1 নাম্বার পাবেন না। রিস্ক কোনটাতে বেশি স্যার? স্যার এমসিকিউ তে বেশি স্যার। জি স্যার, এমসিকিউ তে রিস্ক বেশি, যদিও অনেকেই বলে থাকেন যে এমসিকিউ টাইপে এমসিকিউ হচ্ছে পরীক্ষাটা মনে হয় সহজ হয়ে গেল। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনি কখনো কখনো পরীক্ষায়, যদিও লতে কমন সেন্স অ্যাপ্লাই করার জায়গাটা একটু কম, তথাপিও আপনি ধরেন গল্প শুনেছেন, স্যারের ক্লাস শুনেছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলেছেন, অথবা ক্লায়েন্টে গিয়ে কোনো সিনিয়র ভাইয়ের কাছ থেকে কোনো একটা কথা শুনেছেন, ঠিক কিনা স্যার? আপনি প্রশ্নটাকে কোনো না কোনো ভাবে রিলেট করে ওইখানে কিন্তু আপনি 2-4 লাইন লিখে দিয়ে আসলে আপনাকে টিচার ধরেন আপনি 2 নম্বরের জন্য কোয়ালিফাই করছেন না, হতে পারে না এরকম সিচুয়েশন স্যার? জি স্যার। ওই সিচুয়েশনে টিচার যদি শরিক হন এবং মনে করেন যে না এই ছেলেটা 30 পেয়েছে, 32 হইলে কোনোভাবে তাকে পার করে দেওয়া যায়, আচ্ছা 2 নম্বর দেখি তো খাতার কোনো জায়গায় ওকে 2 নম্বর দিতে পারি কিনা। একান্ত কোথাও যদি দিতে না পারে তখন চিন্তা করবে আচ্ছা ছেলেটার লেখাটাও সুন্দর কিনা দেখি, মার্জিনটা ঠিক মতো টেনেছে কিনা দেখি, হাতের লেখাগুলো গুড গুড, কাটা ছিঁড়া নাই, আচ্ছা ঠিক আছে নিট এন্ড ক্লিন এর জন্য 2 নম্বর দিয়ে ওকে পার করে দিলাম। এই সুযোগ আছে তো, তাই না স্যার? স্যার আছে। এমসিকিউতে থাকবে। না স্যার, হয় না, ফাঁকা স্যার। নয় ফক্কা স্যার। আরেকটা সিচুয়েশন হচ্ছে এরকম, এই স্যার এই জন্য আস্তে আস্তে অনেকগুলো কথা ভেঙে ভেঙে বলছি। আপনারা হয়তো চিন্তা করতেছেন যে স্যার এই ভেঙে ভেঙে কথাগুলো কেন বলছে, কেন বলছি এই কথাগুলো হয়তো আমি একটানে বলে ফেলতাম, বলে ফেললে আলটিমেটলি আপনারা বুঝতে পারতেন না যে এমসিকিউটা কি ঢঙ্গে হবে। ইনফ্যাক্ট আমিও জানি না হাউ টু বি অ্যারেঞ্জ দ্য এমসিকিউ কোশ্চেন, বাট আমার ধারণা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এমসিকিউটা এরকমের ঢঙ্গে, আপনার ধরেন একটা শেয়ার হোল্ডার, কি কি বললাম শেয়ার হোল্ডার, বললাম মেমোরেন্ডাম, বললাম ইনকর্পোরেশন, বললাম হচ্ছে নমিনির নামটা কিভাবে থাকবে, তারপরে ধরুন শেয়ার ক্যাপিটাল বলে বললাম একটা কোশ্চেন বললাম, ইনকর্পোরেশন প্রসেস, ডিরেক্টর, মিটিং, এই সমস্ত জায়গাগুলো উল্লেখ করে এমসিকিউ করে ফেলা সম্ভব। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এমসিকিউ করে আপনাদের রেসপন্সিবিলিটিটা একটু বেশি বর্ধিত করে ফেলছে। সেটা হচ্ছে আপনি 5 বার রিডিং করে কোন একটা জিনিস হয়তো মাথায় রাখলেন, কমন সেন্স দিয়ে 2-4টা সুন্দর ইংরেজি দিয়ে আপনি কিন্তু লিখে দিয়ে আসতে পারতেন। এখন কিন্তু আপনাকে একদম কনক্রিট জিনিসটা জানতে হবে। যেমন সেকশন 24-এ যখন আলোচনা করছিলাম তখন আপনাদেরকে 2টা শব্দ শিখিয়ে দিয়েছিলাম, কেউ কি আমাকে একটু মনে করাতে পারেন কি শব্দ শিখিয়েছিলাম? বুঝি নাই কি বলছে, কি বললেন? 24, সেকশন 24 যখন আলোচনা করেছিলাম ওইখানে আপনাদেরকে 2টা ইম্পর্টেন্ট শব্দ শিখিয়েছিলাম, যে এই 2টা শব্দ আজকের পরে আর কোনোদিন ভুলতে পারবেন না। শব্দ 2টা কে আমাকে মনে করাইতে পারেন? 10, 9, 8, 7, 6, স্যার পারপিচুয়াল ভেরি গুড, সাকসেশন, ভেরি গুড, ভেরি গুড, স্যার পারপিচুয়াল সাকসেশন, এই 2টা শব্দের কথা বলেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। পারপিচুয়াল সাকসেশন এই শব্দটা দিয়ে আপনি ধরে রাখেন এবারের পরীক্ষায় এই যে এমসিকিউটা আপনি পেয়ে গেছেন, আপনি আনসার করে 1 নাম্বার পাবেন। আমি এই প্রশ্ন আউট করে দিলাম এটা। যদি টিচার একটু মনোযোগ দিয়ে প্রশ্ন করে এই শব্দটা দিয়ে 1 নম্বর আপনি পেয়েছেন, তাহলে আজকে আমরা কয়জন উপস্থিত আছি ক্লাসে? স্যার 64। 64। এই 64 এর কাছে 1 নাম্বারের প্রশ্ন আউট করে দিলাম। স্যার আপনি সহ 64। ও আমিও পরীক্ষা দিয়ে দিব ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে এই যে ওপিসি নিয়ে এতক্ষণ যে আলোচনা করেছি সেখান থেকে আপনারা ধরে রাখেন মিনিমাম 3 ম্যাক্সিমাম 5 প্রশ্ন আউট করে দিলাম। তাহলে কয় নাম্বার হলো? 5। আচ্ছা, আরেকটা প্রশ্ন আউট করি, সেটা বলছিলাম সেকশন 25-এ একটা শব্দ মনে করতে বলছিলাম, কে মনে করাতে পারেন আমাকে শব্দটা? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, আর নাম্বার বলবো না। কেউ কি আছেন আমাকে একটু মনে করাবেন? একটু আগেও আলোচনা করেছি।
বলেছিলাম incorporation certificate is the conclusiveness of the compliances. মনে আছে? এবার কি মনে পড়লো? জি স্যার। সেকশন 25, সেকশন 25। আরেকটা প্রশ্ন আউট করলাম, কয় নম্বর হলো? 6। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা আমাদের ক্লাস যেদিন শেষ হবে তার সেদিন আমরা প্রশ্নগুলো আউট করে দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ 10টা প্রশ্ন আমি আউট করে দিব, বাকি 10 নম্বর আপনারা জোগাড় করবেন, তাইলে ইনশাআল্লাহ পাস করে যাবেন। স্যার আর আইসিপি থেকে মেটেরিয়াল থেকে কিছু কোশ্চেন আমি রেডি করেছি স্যার, এগুলি একটু বলে দেবেন আমি যখন না পারবো। হ্যাঁ ঠিক আছে, আপনারা সেগুলো প্রশ্নগুলো করবেন, আমরা এক এক করে অ্যান্সার করব সবাই মিলে। ওকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সাথে আরেকটা প্রশ্ন আউট করি, সেটা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি আফটার ইটস ইনকর্পোরেশন ক্যান নট স্টার্ট ইটস বিজনেস, দে হ্যাভ টু অবটেইন অ্যানাদার সার্টিফিকেট। হোয়াট ইজ দ্য সার্টিফিকেট নেম? স্যার কোশ্চেনটা আবার বলবেন? Public limited company after its incorporation cannot start their business, they have to obtain another certificate. What is the name of this certificate? আর অপশন দিয়ে দাও দুই একটা। অপশন দিলে তো এমসিকিউ এমসিকিউ। ইয়েস স্যার। জানি কিন্তু মনে আসছে দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য another certificate is required. That certificate is called certificate of commencement of business under section 150. কি বলছি সার্টিফিকেটের নাম? সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। কমেন্সমেন্ট অফ বিজনেস, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। আরেকটা প্রশ্ন কিন্তু আউট, এটার সেকশন কত? 105 150 150 without commencement of business public limited company cannot start their business. Clear? এটার সেকশন মনে রাখবেন, এবং সার্টিফিকেটটার নাম কি দুই ভাবেই করতে পারে। একটা হয়তো প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ দ্য নেম অফ দি সার্টিফিকেট, অথবা আন্ডার হোয়াট সেকশন, অথবা ইন কানেকশন হোয়াট ইজ দ্য সেকশন নাম্বার, এরকম কিছু একটা করতে পারে। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, এটা এই হলো আমাদের ওপিসি। ওপিসি নিয়ে আর কোনো কনফিউশন আশা করি নাই, বাট আপনারা যেটা করবেন মেহেরবানি করে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু রিভিউ করে ফেলবেন। রিভিউ করতে গিয়ে আপনাদের যদি কোনো জায়গায় কোনো কনফিউশন তৈরি হয় অবশ্যই 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 আপনারা এগুলো নেক্সট ক্লাসে আলোচনায় আনবেন। আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, দেখি কার কার মনে আছে। আপনাদেরকে আমি কতগুলো রিটার্নস বা ফর্মস এর নাম্বার বলেছিলাম, এবং ওই ফর্মস গুলো কবে কোনটা জমা দিতে হবে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। এটা কি সবার কাছে লেখা আছে কিনা? জি স্যার, লেখা আছে। ভেরি গুড। এই জিনিসগুলো একটু পড়ে ফেলবেন। এইখান থেকে যদি এক দুইটা প্রশ্ন পেয়ে যান খুশি লাগবে না মনটা খারাপ হবে? ডেফিনেটলি খুশি লাগবে। অবশ্যই খুশি লাগবে। হ্যাঁ, এবং আশা করি ওখান থেকে এক দুইটা প্রশ্ন পেয়ে যাবেন, এটা আমার আশা আর কি। বেশি পেলে তো আরো খুশির সংবাদ। ওইখানে সম্ভবত আপনাদেরকে আমি 10টা কোশ্চেন দিয়েছি। স্যার আল্লাহ আমাদেরকে জানার, বোঝার এবং পারার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আমিন। ঠিক আছে, আমিন। এই 10টা কোশ্চেন কি আপনারা পড়েছেন কিনা? পড়েননি? মেহেরবানি করে এগুলো পড়ে ফেলবেন। আপনাদেরকে প্রথম ক্লাসে যখন আলোচনা করেছিলাম তার সম্ভবত মিডল অফ দ্য ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে আপনাদেরকে কোম্পানি রেজিস্ট্রেশনের টোটাল প্রক্রিয়াটা আলোচনা করেছিলাম, স্যার মনে আছে? মনে একটু কম থাকে ইদানিং। নেম ক্লিয়ারেন্স থেকে শুরু করে কোম্পানি রেজিস্ট্রেশন পর্যন্ত ওইটা একটু মনে করে ফেলবেন। অক্টোবরে আপনাদের পরীক্ষা হবে, নিশ্চয়ই এটার নোটিশ হয়ে গেছে, তাই না? ইয়েস স্যার। জি, ইয়েস। আমরা কি হোয়াট ইজ মাইনটস বা মিনিটস এটা কি আলোচনা করেছিলাম?
নাম্বার অফ ডাইরেক্টরস, এটা কি আলোচনা করেছি? জি স্যার। স্যার ডিরেক্টর আলোচনা করেছেন কিন্তু মাইনাসটা করছেন কিনা আমার মনে আসছে হ্যাঁ, না। মাইনরস বলেছিলাম। মাইনরস ইজ দা কি জানি বলে, রেকর্ডিং অফ ক্রনোলজিক্যাল অফ দা মিটিংস। মিটিং এর ডিসিশনের ক্রনোলজিক্যাল রেকর্ডিং হচ্ছে মাইনরস। এবার কি মনে পড়ছে আপনাদের? জি স্যার। জি। ডাইরেক্টরের সংখ্যা আলোচনা করেছিলাম। জি স্যার। জি স্যার। জি, আলোচনা করেছিলাম, আমার যতদূর মনে পড়ে আলোচনা করেছিলাম। জি স্যার করেছিলেন। জি, আমরা কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন আলোচনা করেছি। জি স্যার। জি, কোয়ালিফিকেশন এবং ডিসকোয়ালিফিকেশন যখন আলোচনা করেছি তখন তিনটা জিনিস আপনাদেরকে আমি মনে করাই দিয়েছিলাম একসাথে। 151 allotment of allotment as to return as to allotment, sorry, return as to allotment 151 এইটা আলোচনা করেছিলাম। এবং সাথে আলোচনা করেছিলাম সেকশন 97 সাবসেকশন 1, সাথে আমরা যেটা বলেছিলাম 94 1D। এই তিনটা জিনিস এট এ টাইম বলেছিলাম। এটা কি আপনাদের মনে আছে? স্যার আপনি বললে মনে পড়বে। বললে মনে পড়বে। আচ্ছা, 151 এ বলেছিলাম রিটার্ন এস টু অ্যালটমেন্ট। সেখানে আমরা বলেছিলাম যে অ্যালটমেন্টের 60 ডেজ এর মধ্যে আমাদেরকে ফর্ম 15 হ্যাজ টু সাবমিট টু দা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ। মনে পড়েছে? জি স্যার। হ্যাঁ, 97 সাবসেকশন 1, কোন একজন ডিরেক্টর উইদাউট হ্যাভিং শেয়ার যদি ডিরেক্টর হন তাহলে তার জন্য অব্লিগেটরি হচ্ছে by 60 days from the appointment he has to obtain the qualification share within 60 days. মনে পড়েছে? ইয়েস স্যার। Failing, the position of the director অথবা office of the director will be vacated. মনে পড়েছে? জি স্যার। জি। আরেকটা বলেছিলাম 94 1D, কলস থেকে 6 মাসের মধ্যে অবশ্যই কলসের টাকা পরিশোধ করতে হবে, আদারওয়াইজ উনি ফেল করেছেন বলে গণ্য হবেন। অর্থাৎ শেয়ারের টাকা, পেইড আপ ক্যাপিটালের টাকা অবশ্যই 6 মাসের মধ্যে পরিশোধ ডিপোজিট করতে হবে টু দা কোম্পানি। মনে পড়ছে এবার? জি স্যার। জি স্যার মনে তাহলে এই পড়ছে। তিনটা জিনিস যদি আমরা পাশাপাশি রেখে পড়ি, অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 151 রিটার্ন এস টু অ্যালটমেন্ট। সেখানে বলেছি 60 ডেজ এর মধ্যে, অ্যালটমেন্টের 60 ডেজ এর মধ্যে। অ্যালটমেন্ট টু টাইপস, একটা হচ্ছে আপনি ক্যাশ টাকা দিয়ে শেয়ার কিনেছেন তার জন্য অ্যালটমেন্ট দিবেন। সেকেন্ড হচ্ছে নন ক্যাশ ট্রানজাকশন, যেমন ধরুন আপনি কোনো একজন ডিরেক্টরের কাছ থেকে অথবা কোনো একজন পাবলিকের কাছ থেকে আপনি একটা জমি কিনেছেন, কোম্পানিতে এখন জমির টাকা পরিশোধ করার সুযোগ নাই। তখন কি সিদ্ধান্ত হলো? বোর্ড অফ ডাইরেক্টরসরা সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, ওনার জমির টাকাটা যেহেতু আমরা সুদ করতে পারছি না, সুতরাং আমরা কি করি, ওই জমির যে ভ্যালুটা, ওই ভ্যালুর এগেইনস্টে ওনাকে শেয়ার ইস্যু করে দেয়। পরিমাণ এটা কি করা সম্ভব? না স্যার। জি স্যার, করা সম্ভব। করা সম্ভব, করা সম্ভব। আপনি ওই ভ্যালুর, যেমন ধরুন জমির ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা, আপনি কি করবেন 1 কোটি টাকার পরিমাণ শেয়ার তাকে দিয়ে দিবেন। যদি শেয়ারের ভ্যালু হয় 10 টাকা তাহলে ওনাকে 10 লাখ শেয়ার দিবেন। যদি এখানে একটা শেয়ারের ভ্যালু হয় প্রশ্ন 100 আছে, টাকা তাহলে ওনাকে 1 লাখ শেয়ার দিবেন। ঠিক কিনা স্যার? স্যার এখানে একটা প্রশ্ন ছিল। জি বলুন। স্যার এই যে জমির দামটা, এটা আসলে মানে নির্ধারিত হবে ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু স্যার, ফেয়ার ভ্যালু উইথ গভর্নমেন্ট যে মৌজা রেট থাকে ওই মৌজা রেটের ভিত্তিতে করা হয় না? স্যার এত ক্রিটিক্যালি এটাকে অ্যানালাইসিস করব না, যেহেতু আইনে এত ব্যাখ্যা দেওয়া নাই। আইনে ব্যাখ্যা আছে ডিড ভ্যালু, রেজিস্টার্ড ভ্যালু, কারণ এখানে স্পষ্টভাবে বলা আছে ভেন্ডরস এগ্রিমেন্ট। কি বলা আছে? সো ওয়ান্স ইন ইউর হ্যান্ড দ্য ভেন্ডরস এগ্রিমেন্ট ইজ রেডি রেফারেন্স, তখন আপনি কি অন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ আছে? না স্যার। নো, জি না স্যার। সুযোগ নাই স্যার। এটা যদি আমরা চেষ্টাও করি এটা সঠিক হবে না, ঠিক কিনা? আপনি এই ধরনের যে অ্যালটমেন্ট, অথবা ধরুন আপনি কারো কাছ থেকে ম্যাটেরিয়াল সাপ্লাই নিয়েছেন, এখন টাকা দিতে পারছেন না, তখন বললেন যে ভাই আমি তো আপনার এই 1 কোটি টাকা পরিশোধ করতে পারছি না, এই মুহূর্তে আমি ব্যাংকের লোনটা পাই নাই, তো আপনার এক কাজ করি 1 কোটি টাকা শেয়ার দিয়ে দেই, আপনি টু বি এ শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি। উনি বললেন যে ঠিক আছে দিয়ে দেন, আমি আপনাদের কোম্পানি শেয়ার হয়ে যাব।
এই শেয়ার হোল্ডার হয়ে যাব। এটা কি করা সম্ভব? ইয়েস, করা Yes, sir. সম্ভব, করা সম্ভব। Sure. কিন্তু এটাতে ভেন্ডরস এগ্রিমেন্ট হবে, সবকিছু যথাযথভাবে হইলে এই যে শেয়ারের এই যে উনাকে দুইটা এরিয়া এখানে, একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, আপনি 10 লক্ষ টাকা ডিপোজিট করেছেন, শেয়ার মানি ডিপোজিট করেছেন, আপনার এই 10 লক্ষ টাকার এগেইনস্টে আমি এখন অ্যালটমেন্ট করব, শেয়ার দিব আপনাকে। ওয়ান টাইপ। অ্যানাদার টাইপ ইজ আপনি ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে কোনো একটা নন ক্যাশ ট্রানজাকশন করেছেন, অর্থাৎ আপনি ক্যাশ টাকা দেয়নি কিন্তু কোনো একটা অ্যাসেট আপনি টেক ওভার করতেছেন যার এগেইনস্টে আপনার পেমেন্ট দেওয়ার কথা ছিল, আপনি পেমেন্ট না দিয়ে ইউ আর গিভিং দেম শেয়ার। তখন আলটিমেটলি শেয়ার ক্যাপিটালটা ইনক্রিজ করতেছে। অ্যাসেট লায়াবিলিটিজ এর ভ্যালুয়েশনটা কি হচ্ছে? একদিকে আপনার ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করছে 1 কোটি টাকা, অন্যদিকে ক্যাপিটাল ইনক্রিজ করছে 1 কোটি টাকা। ব্যালেন্স শিট মিলে যাবে তো? এন্ট্রিটা কি বোঝা গেল স্যার? জি স্যার। জি স্যার। একদিকে অ্যাসেট বাড়লো 1 কোটি টাকা, ফিক্সড অ্যাসেট, ল্যান্ড বাড়লো, রাইট? জি। অন্যদিকে পেইড আপ ক্যাপিটাল বাড়লো 1 কোটি। ব্যালেন্স শিট মিললো? জি স্যার মিলবে। জি। এইটা এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে আপনি যদি শেয়ারটাকে অ্যালট করেন, শেয়ার যদি কাউকে দেন, শেয়ার যদি বৃদ্ধি করেন, তাহলে এই বৃদ্ধির 60 ডেজ এর মধ্যে আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন এস টু অ্যালটমেন্ট সেকশন 151, এটা আপনাকে সাবমিট করতে হবে রেজিস্ট্রারের কাছে। আরেকটা বলেছি 97(1), যেটা বলেছি কি উইদাউট হ্যাভিং কোয়ালিফিকেশন শেয়ার, যদি কেউ টু বি এ ডাইরেক্টর অথবা অ্যাক্টেড অ্যাজ এ ডাইরেক্টর অফ দি কোম্পানি, তাহলে তাকে টু অবটেইন দ্য কোয়ালিফিকেশন শেয়ার উইদিন 60 ডেজ ফ্রম হিজ অ্যাপয়েন্টমেন্টের 60 ডেজ এর মধ্যে তাকে কোয়ালিফিকেশন শেয়ারটা অবটেইন করতে হবে। হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন শেয়ার? কোয়ালিফিকেশন শেয়ার সম্পর্কে আমরা সেকশন 6 এ আলোচনা করেছি যে মিনিমাম 1 শেয়ার ইজ দ্য কোয়ালিফিকেশন শেয়ার, রাইট? মনে পড়েছে স্যার? জি Yes, স্যার। sir. জি। হ্যাঁ, হ্যাভিং 1 টাকা, যদি আপনাকে এরকম একটা এমসিকিউ করে যে হ্যাভিং 1 টাকা, one person can be a shareholder of the company, can a shareholder of the company, what will be our answer? Yes or no? Yes, 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 sir. Yes, very good. এই যে Yes or এমসিকিউটা true? বললাম, এটাও কিন্তু একটা প্রশ্ন আউট করে দিলাম স্যার। এই যদি স্যাররা একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করবে। একদম এক্স্যাক্টলি আমি যেরকম করে বলছি ইংরেজিটা হয়তো সেরকম নাও বলতে পারে, এর সাথে হয়তো স্টোরি থাকতে পারে ছোট বড়, কিন্তু উদ্দেশ্য থাকবে আপনাদের কাছ থেকে এক্স্যাক্টলি এই কথাটা জানা। হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন শেয়ার? কোয়ালিফিকেশন শেয়ার হচ্ছে মিনিমাম 1 শেয়ার, রাইট? এই কথাটা তো আমরা জেনে রাখলাম। এখানে কোনো কনফিউশন আছে আমাদের? হ্যাভ এনি কনফিউশন? No, নো। sir. No Minimum No, sir. 1 share is the qualification share to subscribe the memorandum. নেক্সট যে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার কলস থেকে আন্ডার সেকশন 94(1)(d) কলস থেকে 6 মাসের মধ্যে ইউ হ্যাভ টু পে ইউর কলস মানি। আপনি যদি না দেন ইউ ফেল। দেন কি হবে? আপনি যদি ডিরেক্টর হয়ে থাকেন বাই দিস টাইম, দেন ইউর ডাইরেক্টরশিপ, ইউর অফিস অফ দ্য ডাইরেক্টর উইল বি ভ্যাকেটেড আফটার 6 months 1 days। কথাটা কি ক্লিয়ার হলো কিনা? জি স্যার। তাইলে এই তিনটা জিনিসকে লিংক করে আপনাদেরকে যদি কোনো একটা প্রশ্ন এমসিকিউ দিয়ে দেয়, আমরা কি এখন এটা আনসার করতে পারবো? ইনশাআল্লাহ স্যার। রিপিট করব নাকি আপনারা ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার একটু রিপিট করবেন। শিওর। রিটার্ন এস টু অ্যালটমেন্ট, যদি আপনি কোনো অ্যালটমেন্ট করেন সেকশন 151 এর আওতায়, আন্ডার সেকশন 151, উইদিন 60 days ইউ হ্যাভ টু সাবমিট দ্য রিটার্ন। আপনি যদি 97(1) উইদাউট হ্যাভিং এনি শেয়ার কোয়ালিফিকেশন শেয়ার, আপনি যদি ডিরেক্টর হয়ে থাকেন, ইওর লাইবিলিটি ইজ টু অবটেইন দ্য কোয়ালিফিকেশন শেয়ার উইদিন 60 days ফ্রম ইউর অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এই কথাটা দিয়ে আপনাদেরকে কি কনফিউশন করে একটা এমসিকিউ করতে পারবে? জি স্যার। Yes, calls money have to submit, have to pay, সেটা হচ্ছে কি উইদিন 6 months from the calls, উইদিন 6 months। এটার সেকশন কি? এটার সেকশন হচ্ছে 94(1)(d)। তাহলে এবার এই তিনটা কি ক্লিয়ার হলো নাকি কোনো কনফিউশন আরো আছে?
ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আমরা যে জিনিসটা ডিরেক্টরশিপটা আলোচনা করেছিলাম, ডিরেক্টরশিপের সবগুলো জিনিস আলোচনা করা শেষ। সেখানে আমরা দুই একটা জিনিস মনে হয় এরকম আলোচনা করেছিলাম যে ডিসকোয়ালিফিকেশন অফ ডাইরেক্টর, এটা কি আলোচনা করেছি? জি স্যার। এটা আলোচনা করেছি, এটা একদম 94 এ আলোচনা করেছি, ডিসকোয়ালিফিকেশন অফ ডাইরেক্টর। আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে ভ্যাকেশন অফ দ্য অফিস অফ ডাইরেক্টর। ভ্যাকেশন অফ দ্য অফিস অফ ডাইরেক্টর, আপনি ডিরেক্টর হয়েছেন, আপনার অফিসটা ভ্যাকেট হয়ে যাবে যদি নিম্নলিখিত কোনো একটা ঘটনা ঘটে। যদি নিম্নলিখিত কোনো একটা ঘটনা ঘটে, এটা রেগুলেশন যখন আমরা আলোচনা করেছি বা আমরা যখন শিডিউল 1 পড়েছি, তখন রেগুলেশন 78 এ এই ডিসকোয়ালিফিকেশন গুলো আমরা দেখেছি, পড়েছি। এখন হচ্ছে অফিসটা কেন ভ্যাকেট হবে, তার নাম্বার 1 নাম্বার হচ্ছে 97 এর 1 যদি আপনি ফেল করেন। একটু আগে 97 এর 1 ফেল করা, আমরা কি ক্লিয়ার হলাম? জি স্যার। জি, 97(1) যদি আপনি কমপ্লাই করতে ফেল করেন, তাহলে আপনার অফিসটা অটোমেটিক্যালি ভ্যাকেট হয়ে যাবে। নেক্সট হচ্ছে আপনি যদি আনসাউন্ড মাইন্ড, আপনি যখন ডাইরেক্টর হয়েছিলেন তখন আপনি ভালো ছিলেন, কিন্তু ডাইরেক্টর হওয়ার পর পাগল হয়ে গেছেন, আপনার পজিশন থাকবে না। আপনি ইনসলভেন্ট হলে আপনি ডাইরেক্টর থাকবে না। আপনি যদি কলসের টাকা 6 মাসের মধ্যে ডিপোজিট না করেন, তাহলে অটোমেটিক্যালি ওই যে বলছিলাম 6 মাস শেষ হবে, 6 মাস একদিনের সময় আপনার অফিস অটোমেটিক্যালি ভ্যাকেট হয়ে যাবে। ইউ উইল বি নো মোর ডাইরেক্টর। তারপরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি হলে ভ্যাকেট হবে, আপনি যদি কন্ট্রাভেনশন উইথ দ্য সেকশন 104। হোয়াট ইজ দ্য 104? 104 হচ্ছে উইদাউট টেকিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য AGM or members of or members or AGM, আপনি যদি কি করেন, এই অফিস অফ প্রফিট হোল্ড করেন। ডাইরেক্টর নট টু হোল্ড অফিস অফ প্রফিট, অর্থাৎ আপনি এমন কোন পজিশন হোল্ড করবেন না যেই পজিশনটা প্রফিট আর্ন করে, এক্সেপ্ট ম্যানেজিং ডাইরেক্টর। এটা বলেছিলাম ওই দিন, মনে আছে কিনা আপনাদের? ম্যানেজিং ডাইরেক্টর, ম্যানেজার, লিগ্যাল অর টেকনিক্যাল অ্যাডভাইজার অর ব্যাংকার, এই 5টা পজিশন ছাড়া অন্য কোনো প্রফিটেবল পোস্ট এজ এ ডাইরেক্টর, বিং এ ডাইরেক্টর, ইউ ক্যান নট হোল্ড। ডাইরেক্টর নট টু হোল্ড অফিস অফ ডাইরেক্টর। আপনি যদি এটা কন্ট্রাভেন্স করেন, অর্থাৎ আপনি যদি এই যে সেকশনটা, এটা যদি আপনি কোনো কারণে ব্যত্যয় ঘটান, তাহলে আপনার পজিশন অটোমেটিক্যালি ভ্যাকেট হয়ে যাবে, সেকশন 104। ঠিক আছে? আপনি ডিরেক্টর, আপনি কনজিকিউটিভলি 3 বোর্ড মিটিং এ যদি উইদাউট টেকিং লিভ, আপনি যদি কনজিকিউটিভলি 3 বোর্ড মিটিং এ অনুপস্থিত থাকেন, তাহলে আপনার পজিশন ভ্যাকেট হয়ে যাবে। কথাটা কি ক্লিয়ার? উইদাউট টেকিং লিভ, আপনি যদি 3 কনজিকিউটিভ বোর্ড মিটিং এ অনুপস্থিত থাকেন, তাহলে ইওর পজিশন উইল বি ভ্যাকেটেড। আপনি কি হবে, কন্ট্রাভেনশন অফ দ্য সেকশন 103। আপনি যদি কন্ট্রাভেনশন করেন 103, হোয়াট ইজ 103? 103 হচ্ছে লোন অফ ডাইরেক্টর। কি কন্ট্রাভেনশন কি? 103 লোন অফ ডাইরেক্টর। ডাইরেক্টররা যদি কোম্পানি থেকে লোন নেয়, সেই লোন নেওয়ার কারণে তার কি হবে, ডাইরেক্টরের পজিশনটা ভ্যাকেট হয়ে যাবে। মিন্স কোন ডিরেক্টর কোম্পানি থেকে লোন নিতে পারবে না। এরপরে হচ্ছে কন্ট্রাভেনশন অফ সেকশন 105। সেকশন 105 কি? উইদাউট টেকিং অ্যাপ্রুভাল, স্যাংশনিং অফ দ্য ডাইরেক্টর নেসেসারি ফর সার্টেন কন্ট্রাক্টস। গতদিন আলোচনায় বলেছিলাম যে কিছু কিছু কন্ট্রাক্ট, কিছু কিছু কাজ করার জন্য কোম্পানি এই ডাইরেক্টরকে, যদি রিলেটেড পার্টি হয়, যদি ইন্টারেস্ট থাকে বোথ দ্য পার্টিজের মধ্যে, এমন একটা কন্ট্রাক্ট হচ্ছে যে কন্ট্রাক্টে এক পার্টির সাথে আরেক পার্টির যে কন্ট্রাক্টটা হচ্ছে, সেখানে কমন ডাইরেক্টরের ইন্টারেস্ট জড়িত আছে। এই ইন্টারেস্টটা যদি উইদাউট টেকিং স্যাংশন ফ্রম দ্য বোর্ড, উইদাউট টেকিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য AGM যদি করে, এই কন্ট্রাভেনশন করার কারণে তার পজিশনটা ভ্যাকেট হয়ে যাবে। কথাটা কি ক্লিয়ার হলো স্যার? ক্লিয়ার স্যার। জি। আরেকটা বলছিলাম, সেটা হচ্ছে এটা গতদিনও বলেছিলাম যে কোনো একজন ডাইরেক্টর, উনি যদি 6 মাসের বেশি কনভিক্টেড হয়, তাহলে ওনার ডাইরেক্টরশিপ আর থাকবে না। ওকে,
তাহলে আমরা যদি ভ্যাকেশন অফ দ্য অফিস অফ ডাইরেক্টর এটাকে যদি আমরা সাম আপ করি, তাহলে সাম আপ করলে কি দাঁড়াবে? সাম আপ করলে কি দাঁড়াবে? 1 নাম্বার, উনি যদি 97 এর 1 কমপ্লাই করতে ব্যর্থ হন, যদি ফেল টু কমপ্লাই 97 1, if he is unsound mind, if he is adjudged as insolvent, যদি adjudicated as insolvent হিসাবে যদি adjudicated হয়, তাইলে অফিস অফ ডাইরেক্টর উইল বি ভ্যাকেটেড। তারপরে বলেছিলাম যে যদি কলসের টাকা 6 মাসের মধ্যে জমা না দেন, তাহলে অফিস উইল বি ভ্যাকেটেড। 104 কন্ট্রাভেনশন করলে কি হবে? অফিস অফ দি ডাইরেক্টর উইল বি ভ্যাকেটেড। 105 কন্ট্রাভেনশন করলে অবশ্যই তার অফিসটা ভ্যাকেট হয়ে যাবে। কনজিকিউটিভ 3 মিটিং উইদাউট টেকিং লিভ ফ্রম দ্য বোর্ড যদি করেন, তাহলে অফিস ভ্যাকেট হয়ে যাবে। 6 মাসের বেশি যদি তিনি কনভিক্টেড হন, তাহলে তার ডাইরেক্টরশিপ পজিশন ভ্যাকেট হয়ে যাবে। মনে থাকবে স্যার? ইয়েস স্যার। জি। অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডাইরেক্টর, এটা বলছিলাম যে ম্যানেজিং ডাইরেক্টর একসাথে নট টু অ্যাপয়েন্ট মোর দেন 5 ইয়ার্স এট এ টাইম। এই কথাটা মনে রাখলেই হবে, ম্যানেজিং ডাইরেক্টর নট টু অ্যাপয়েন্ট মোর দেন 5 ইয়ার্স এট এ টাইম। কথাটা কি শুনতে পেয়েছেন কিনা আপনারা? স্যার একটানা 5 বছরের বেশি থাকতে পারবেন না, কিন্তু 5 বছর পর মাঝখানে আপনি যখন অ্যাপয়েন্ট করবেন, তখন একবারে 5 বছরের বেশি সময়ের জন্য অ্যাপয়েন্ট করবেন না। কথাটা কি ক্লিয়ার? ম্যানেজিং ডাইরেক্টর নট টু বি অ্যাপয়েন্টেড ফর মোর দেন 5 ইয়ার্স এট এ টাইম, মানে একবারে 5 বছরের বেশি সময়ের জন্য। যেমন ধরুন, আপনি ম্যানেজিং ডাইরেক্টর অ্যাপয়েন্ট করলেন, চিঠি দিলেন তাকে যে মিস্টার এক্স, ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ এ ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য এবিসি লিমিটেড কোম্পানি ফর 15 ইয়ার্স, ইউ ক্যান নট। এবার কি ক্লিয়ার? জি স্যার। জি, ম্যানেজিং ডাইরেক্টর নট টু বি অ্যাপয়েন্টেড মোর দেন 5 ইয়ার্স এট এ টাইম, একবারে 5 বছরের বেশি সময়ের জন্য ইউ ক্যান নট অ্যাপয়েন্ট এ ম্যানেজিং ডাইরেক্টর। ক্লিয়ার? স্যার 5 বছর তার মেয়াদ শেষ হয়ে গেল, মাঝখান দিয়ে 6 মাস সে দায়িত্বে ছিল না, রিনিউয়াল করতে আমি পারবেন। আবার 5 বছরের জন্য দিতে পারবো? ইয়েস, মানে এট এ টাইম 5 বছরের বেশি সময়ের জন্য আপনি তাকে অ্যাপয়েন্ট করতে পারবেন না। আরেকটা কথা বলি, ওয়ান ম্যানেজিং ডাইরেক্টর ক্যান নট বি এ ম্যানেজিং ডাইরেক্টর অফ 2 লিমিটেড কোম্পানি। 2টা পাবলিক লিমিটেড কোম্পানিতে একজন ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি 2টা পাবলিক লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পারবে না। কথাটা ক্লিয়ার হলো কিনা দেখুন। রেস্ট্রিকশন অন ম্যানেজিং ডাইরেক্টর, রেস্ট্রিকশন অন ম্যানেজিং ডাইরেক্টর, কি ম্যানেজিং ডাইরেক্টরের উপরে কি রেস্ট্রিকশন? যে ওয়ান পারসন ক্যান নট বি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ 2 লিমিটেড কোম্পানি। ক্লিয়ার অর নট? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। জি, এই যে 2টা কথা বললাম, একটা 109 আর একটা 1110, সরি 110, এই 2টা থেকে 2টা এমসিকিউ কি করা সম্ভব? যথেষ্ট পাজল করার সম্ভাবনা আছে। জি, আরেকটা হচ্ছে 109 এ একটা দেওয়া আছে, এক্সেপশন দেওয়া আছে। দ্যাট এক্সেপশন ইজ ইফ গভর্নমেন্ট ডিজায়ার, অথবা গভর্নমেন্ট যদি মনে করে যে এই ব্যক্তিটাকে দিয়ে আমার 2টা লিমিটেড কোম্পানি চালাইতে হবে, গভর্নমেন্ট ক্যান অ্যাপয়েন্ট, বাট নরমালি আদার কোম্পানি, 2 লিমিটেড কোম্পানি ক্যান নট অ্যাপয়েন্ট one person. One person cannot be appointed for 2 limited company. এক্সেপশন সহ বলে দিলাম, তাইলে 109 এর রেস্ট্রিকশনটা কি? একজন ম্যানেজিং ডাইরেক্টর 2টা লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হতে পারবে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, একজন ম্যানেজিং ডাইরেক্টরকে এট এ টাইম 5 বছরের বেশি সময়ের জন্য ইউ ক্যান নট অ্যাপয়েন্ট। ওকে স্যার? জি স্যার। প্রাইভেটে পারবে না, কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করলে পারবে। গভর্নমেন্ট পারবে, গভর্নমেন্টের সেই ক্ষমতা আছে, গভর্নমেন্ট পারবে। আচ্ছা, এরপরে বলি স্যার একটা প্রশ্ন ছিল। স্যার জি, আমি ক্লাসে করেছি স্যার, একটা কোশ্চেন করেছিলাম স্যার আপনাকে, ওই যে ম্যানেজিং ডিরেক্টর স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। স্যার ওটাতে স্যার আপনি বলছিলেন যে এজিএম এ স্যার ইনক্লুড করতে হবে না এজেন্ডাতে। এজেন্ডা ইনক্লুড করতে হবে না, এটা বোর্ড অফ ডাইরেক্টরস রিপোর্টেই এনাফ।
কিন্তু স্যার আমার কোশ্চেনটা স্যার আরেকটু ক্লিয়ার হওয়া দরকার ছিল স্যার। এটা কি আমাদেরকে ইজিএম এ স্যার নো, নো, লাগবে স্যার না। ইজিএম এ এজিএম লাগবে ইজিএম না। কোনোটাতেই লাগবে না। এই ইজিএম এ তো লাগবেই না, বিকজ ইজিএম হবে, ইজিএম যখন আমরা 87 আলোচনা করেছি তখন আমরা বলেছি ইজিএম হবে স্পেশাল এজেন্ডা নিয়ে। কি এজেন্ডা নিয়ে? স্পেশাল এজেন্ডা। স্পেশাল রেজুলেশন হবে, স্পেশাল মিটিং হবে, এক্সট্রা অর্ডিনারি মিটিং হবে টু অ্যাপ্রুভ এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। কথাটা কি ক্লিয়ার স্যার? সেকশন 87 জি স্যার। কি বলেছিলাম? extraordinary resolution to be passed in the extraordinary meeting. What will be the extraordinary meeting? Agenda of the extraordinary meeting. Extraordinary meeting এর জন্য agenda to be specific. Agenda to be স্পেসিফিক। specific. এবং বলেছিলাম যে ওখানে কোড আনকোডের মধ্যে আপনি যে প্রপোজালটা পাস করতে যাচ্ছেন টু নেক্সট ইজিএম, আপনাকে অবশ্যই টু বি সার্কুলেটেড টু দ্য মেম্বার্স। মনে আছে স্যার? স্যার এবং এও বলেছিলাম যে এই জন্যই এটাকে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন বলা হবে, বিকজ ইট টু বি অ্যাপ্রুভড বাই দা 3/4 মেজরিটি। ক্লিয়ার? ইট Yes, sir. রিকোয়ার্স 21 ডেজ নোটিশ। এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলেই তখন এটাকে আমরা এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন বলি, হুইচ উইল বি অ্যাপ্রুভড ইন দা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। তাহলে ম্যানেজিং ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্টের ক্যারেক্টারিস্টিক্স এখানে কোনোটার মধ্যে কি সিমিলার বা কোনোটার মধ্যে কি সামঞ্জস্য আছে? স্যার। ওকে, এরপরে আমরা একটু আগে যে 109 এবং 1110 আমরা যে জিনিসটা আলোচনা করলাম, সেখানে কি আমরা কোথাও আলোচনা করেছি যে এই ম্যানেজিং ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমাকে আলাদা করে কোনো ই করতে হবে, এজেন্ডা দিতে হবে? নো। আরেকটা জিনিস আলোচনা করেছি, আলোচনার শুরুতে যখন আপনি কোশ্চেনটা করেছিলেন তখন আমি আপনাকে রেগুলেশন 51 এর একটা রেফারেন্স দিয়েছিলাম, রাইট? জি স্যার। সেখানে আমরা বলেছিলাম যে এই চারটা হচ্ছে এজিএম এর এজেন্ডা। তার মানে ম্যানেজিং ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্টের যে এজেন্ডা, এটা চাইলেও কি আমি ইনক্লুড করতে পারবো? নো স্যার। জি। এবার কি ক্লিয়ার? জি স্যার, অল ক্লিয়ার। জি। এরপরে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সেকশন 115। সেকশন 115 এটা অলরেডি বিস্তর আলোচনা করেছি। সেটা হচ্ছে রেজিস্টার অফ ডাইরেক্টরস, ম্যানেজার্স এন্ড ম্যানেজিং এজেন্ট। মানে এইটা সংক্ষেপে যদি বলি, মোটা দাগে যদি বলি, পার্টিকুলারস অফ ডাইরেক্টরস। মানে সংক্ষেপে আমরা এটাকে ব্যবহার করি, নাম বলি পিডি। আরো পপুলারলি এটার শব্দ হচ্ছে এই ফর্ম 12। এই শব্দটা কে কে শুনেছেন আর কে কে শুনেন নাই বলেন? স্যার শুনেছি স্যার। পার্টিকুলারস অফ ডাইরেক্টরস, পিডি, ফর্ম 12, এটা কে কে শুনেছেন বা কে কে শুনেন নাই? স্যার আপনি আমাদের ক্লাসে বলেছিলেন স্যার স্যার আপনার মুখ থেকে শুনেছিলাম হ্যাঁ, প্রথম। ফর্ম 12 এটা কি বলেছিলাম যে ফর্ম 12টা আমাদেরকে কি করতে হবে, যখনই চেঞ্জ হবে, অর্থাৎ কোন একটা কোম্পানিতে যখনই ডাইরেক্টর চেঞ্জ হবে উইদিন 14 ডেজ আমাকে কি করতে হবে, এটা রেজিস্ট্রারকে জানাইতে হবে। জি স্যার। ফর্মটার নাম্বার কত? ফর্মটার নাম্বার হচ্ছে 12, স্যার। ফর্ম 12। আর জি, এটাকে আমরা বলি হলো পার্টিকুলারস অফ ডাইরেক্টরস, আর সংক্ষেপে এটাকে আমরা বলি পিডি। আর এটার জি, স্যার। অপারেশন সেকশন হচ্ছে 115। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, কোনো কনফিউশন? নো কনফিউশন স্যার। থ্যাংক ইউ। তাইলে আমাদের এই 115 আমাদেরকে যদি এখন ধরুন এখান দিয়ে রেফারেন্স দিয়ে আমাদেরকে প্রশ্ন করে বলে যে 1 নাম্বার এটার নাম কি, পার্টিকুলারস অফ ডাইরেক্টরস, এটার নাম কি, পিডি, এটার নাম কি, ফর্ম 12, এটা কয় দিনের মধ্যে জমা দিতে হয়? চেঞ্জের, এনি চেঞ্জের 14 দিনের মধ্যে, অথবা ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টের 14 দিনের মধ্যে। এটা রেগুলেটেড হয়, অপারেশন হয় কোন প্রভিশন, এই প্রভিশন অফ দা অথবা কোন সেকশন অফ দা কোম্পানিজ অ্যাক্ট 1994, আমরা বলবো 115। 115। তাহলে কি আমাদেরকে এখান থেকে কি এমসিকিউ করলে আমরা পারবো? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা ফর্ম 12 জানলাম, আমরা কি জানলাম? ফর্ম 12 জানলাম, পিডি জানলাম, পার্টিকুলারস অফ ডাইরেক্টর জানলাম, রেজিস্টার অফ ডাইরেক্টর জানলাম, আরেকটা কি জানলাম যে কোনো সময় যখন ডাইরেক্টর চেঞ্জ হবে অথবা ফার্স্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট হওয়ার সাথে সাথে
14 দিনের মধ্যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আরজেএসসি কে জানাতে হবে। এই জানানোর যে ফর্মটা, সেই ফর্মের নাম্বার হচ্ছে কি ফর্ম 12। এটা ফিল আপ করার যে পদ্ধতিটা হচ্ছে, আপনি যিনি চলে যাচ্ছেন, যার পজিশনটা সিজড হচ্ছে, তার নামটা থাকবে এবং কত তারিখে তার পজিশনটা সিজড হলো এটা লেখা থাকে। আর নতুন যিনি ইন করেছেন তিনি কত তারিখে অ্যাপয়েন্টেড হয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা থাকে। কথাটা কি ক্লিয়ার হলো স্যার? ফর্ম Clear. 12টা কি এখন চোখের সামনে আসলো আপনাদের? জি স্যার। জি, থ্যাংক ইউ। আশা করি এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আপনারা বলুন, আপনাদের আজকে যে আলোচনাগুলো আমরা করলাম, যে সাম আপটা করলাম, এই আলোচনাটার মধ্যে আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকলে রিপিট করি, আদারওয়াইজ আমরা আপনাদের প্রশ্নগুলোর আলোচনা শেষ করে আজকের মতো আমরা বিদায় নিব। বলুন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। স্যার আপাতত কোনো জি, ওপিসিটা একটু ভালো করে পড়বেন। ওপিসি থেকে এই পরীক্ষায় যথেষ্ট প্রশ্ন আসছে, তথাপিও আপনাদের প্রশ্নে, আপনাদের বেলায়ও অবশ্যই যদি 5 নাম্বার প্রশ্ন আসে ওপিসি থেকে, আশ্চর্য হবার কোনো কারণ থাকবে না। তখন কিন্তু স্যারকে বকাবকি করতে পারবেন না। স্যার একদম ক্যাটাগরিক্যালি একদম ক ক থেকে শুরু করে ঠ পর্যন্ত সবগুলো বলে দিলাম। এটা এখন একটু চোখ বুলায়ে নিলে, এবং বাংলা যে ইটা আছে আপনার, যে অ্যামেন্ডমেন্টটা আপনাদেরকে পাঠিয়েছি, সেই অ্যামেন্ডমেন্টটা একটু করে নিবেন। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনাদের ডাইরেক্টরের কোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশন এবং পজিশনটা হোল্ড করা, এইটা যেমন আলোচনা করে দিলাম, তার সাথে আমার কি শেয়ার কোয়ালিফিকেশন, অ্যালটমেন্ট সাবমিশন এবং কলসের টাকা জমা দেওয়ার এই যে কনফিউশনটা, এটাও দূর করে দিলাম। অফিস অফ দ্য ডাইরেক্টর ব্যাকেট হওয়ার জন্য কি কি কন্ডিশন গুলো মূলত কাজ করে, সেই জিনিসগুলো আলোচনা করলাম। পার্টিকুলারস অফ ডাইরেক্টর আগেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করেছি। আশা করি আপনারা এই জিনিসগুলো আবার রিভিউ করে নিলেন। আর যদি কোনো আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিব। No question, sir. থ্যাংক ইউ। আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে, তাহলে আমরা বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। আসসালামু আলাইকুম, স্যার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার।